স্বল্প গল্পের গল্পের আসরে আজকের গল্প সাহিত্যিক দেবশ্রী সারোগের লেখা বাবা বিশ্রাম নিচ্ছে। আমার বাবা দৈত্যের মতো পরিশ্রম করতে পারে। সকাল থেকে রাত পর্যন্ত অজস্র কাজে ব্যস্ত থাকে। কি কি কাজ করে সে সম্পর্কে আমার বিশেষ ধারণাও নেই। মাও খুব একটা বুঝত না। মা মারা গিয়েছে বছর দুয়েক আগে। এখন বাড়িতে থাকি বাবা আর আমি। দাদা থাকে শিলিগুড়িতে, ওর শ্বশুরের প্রকাণ্ড ইলেকট্রনিক্সের ব্যবসা সামলায়। বাবার সঙ্গে বনিবনা নেই। সম্পর্ক খারাপ হওয়ার একটা কারণ ওর শ্বশুরের টাকার তেমাক। ভদ্রলোকের অনেক টাকা। একবার নাকি বেভাস মন্তব্য করেছিলেন যে এত সব কর্মযোগ্য করেও বাবা মাসে যা রোজগার করে সেটা নাকি তার একদিনের আয়ের চেয়েও কম। কথাটা শুনে বাবার মুখটা ক্রোধে লাল হয়ে গেলেও আমি আর মা অবাক হয়ে শুধু ভেবেছিলাম, বাবার রোজগার তো অনেক, তাহলে দাদার শ্বশুরের রোজগার কত হতে পারে? ঘটনাটার পর থেকে দাদা মাঝে মাঝে বাড়ি এলেও বাবার সঙ্গে ওর বাক্যালাপ হতো না। মায়ের মৃত্যুর পর দাদা আর আসেনি। মা চলে যাওয়ার পর রান্না করে কাজের মাসি। আমি ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা সকাল 10টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, ফেরে অনেক রাতে। আগে মোটর বাইক চালাতো, এখন গাড়ি কিনেছে। মা অবশ্য গাড়িটা দেখে যেতে পারেনি। ঠিক কি কি কাজ বাবা করে আমার ভালো জানা নেই, মাও সবটা জানতো না। এটুকু জানতাম বহু বছর একটা প্রমোটারি সংস্থায় বাবা পার্টনার ছিল। তারপর শুরু করে আরও অজস্র কাজ, যেমন গভর্নমেন্টের নানা টেন্ডার নেওয়া, ডিস্টিল ওয়াটার তৈরি করা, ফ্যাক্টরিতে পার্টস সাপ্লাই করা, নদিয়ায় পোলট্রির ব্যবসা খোলা, শেয়ারে লগ্নি করা, ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়া। এসবই মায়ের মুখে শোনা কথা, যদিও মাও সবটা ভালো করে জানতো না। যা হয়, এত পরিশ্রম, ব্যস্ততা, উদ্বেগের ফলে বাবার কিছু অসুখও ধরেছে, যেমন হার্টের অসুখ। সম্প্রতি নাকি সুগারও ধরা পড়েছে। যেটা স্বস্তির তা হলো ওষুধ খেতে বাবা ভোলে না। মাঝে মাঝে আমিও মনে করিয়ে দিই, ওষুধের স্টক চেক করে আগাম কিনে এনে রেখে দিই। রাতে বাবা ফিরে না আসা পর্যন্ত আমিও খাই না। তারপর আমরা দুজনে খেতে বসি। খাবার সাজিয়ে আমি ডাইনিং টেবিলে রাখি। খেতে খেতে বাবা কথা বলে আমার সঙ্গে, 2-4টে মামুলি কথা। পড়াশোনা কেমন চলছে জিজ্ঞেস করে। পড়াশোনার শেষে বিদেশে চাকরি করতে হবে বলে পরামর্শ দেয়। আর বলে বিয়ে করে শ্বশুরের চাকর হয়ে যেন না বাঁচি। ওরকম পরিস্থিতি এলে যেন নিজেকে গুলি করতে দ্বিধা না করি। কিরে, পারবি তো নিজেকে গুলি করতে? আমি চুপ করে থাকি। আর যদি না পারিস তাহলে শ্বশুরটাকে অন্তত গুলি করিস। আমার সঙ্গে আর বেশি কথা হয় না। ফোন আসে বাবার, অজস্র ফোন। প্রত্যেকের সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে। অনেক সময় ভালো করে না খেয়েই উঠে যায়। তারপর নিজের ঘরে ঢুকে আলমারি খুলে নানা ফাইল ও কাগজপত্র ঘাঁটতে থাকে। ফোনের লোকটাকে বোঝায়, তর্ক করে, হুমকি দেয়, তোষামোদ করে, অশ্রাব্য গালাগালি দেয় বা হঠাৎ জোরে হাসতে থাকে। সকাল 7টায় ঘুম থেকে উঠে 10টার মধ্যে বেরিয়ে যায়। একদিন সন্ধে বাবা বাড়ি ফিরে এলো। আমিও কলেজ থেকে ফিরে এসেছিলাম। ফেব্রুয়ারি মাস, বিকেলে একটু ঝড় বৃষ্টিও হয়। তাতেই হয়তো ফিরে এসেছে, বুঝতে পারলাম না, কারণ এই সময় তো কখনোই ফেরে না।
বাবার ঘরে ঢুকে দেখলাম বিছানায় একবার শুয়ে পড়ছে, তারপর উঠে বসে জোরে জোরে হাঁপাচ্ছে। ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? বাবা কিছু বলতে পারল না, মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না, শুধু জোরে জোরে হাঁপাতে লাগলো। ঠোঁট দিয়ে ক্রমাগত ভ্যানার মতো থুতু বেরোচ্ছিল। কি করব ঠিক বুঝতে পারছিলাম না। রাতের রান্না করে কাজের মাসিও চলে গিয়েছে। আমি আমার আপন মেসোমশাইকে ফোন করলাম। তিনি থাকেন ভবানীপুরে, আমরা মানিকতলায়। হ্যালো হ্যালো মেসোমশাই, বাবা কেমন করছে, দম নিতে পারছে না, মুখ দিয়ে ভ্যানা বেরোচ্ছে। সে কি, এসিটা জোরে চালিয়ে দে। শুতেই পারছে না, বসে বসে দম নেওয়ার চেষ্টা করছে। না না, এটা তো ঠিক না, ডাক্তারকে ফোন কর, তোদের হাউস ফিজিশিয়ান আছে তো। হ্যাঁ, ফোন কর, আমি যাওয়ার চেষ্টা করছি। আসলে আমার দোকানে টায়ার নিয়ে এক ট্রাক মালিকের সঙ্গে খুব ঝামেলা হচ্ছে, ঝামেলাটা মিটিয়েই আমি যাচ্ছি। ট্রাক মালিকটা আবার সর্দারজি, খুব তেঁদর। আমি যাওয়ার চেষ্টা করছি, আর তুই ডাক্তারকে ফোন কর। আমি ডাক্তারকে ফোন করলাম। তিনি জানালেন চেম্বারে অনেক পেশেন্ট, রাত 10টার আগে যেতে পারবেন না। বাবা যে কেমন করছে ডাক্তারবাবু, আমি বললাম আতঙ্কিত গলায়। আমার মাথা ঘুরছিল। তাহলে অ্যাম্বুলেন্স ডেকে নার্সিংহোমে নিয়ে যাও, কাছাকাছি ডিভাইন আছে, ওখানে ভর্তি করে দাও, দেরি করো না। খবরের কাগজ থেকে অ্যাম্বুলেন্সের নম্বর নিয়ে 3 জায়গায় ফোন করলাম। রিং হয়ে গেল, কেউ তুলল না। বাবা বাবা বাবা, কি কষ্ট হচ্ছে তোমার, কি কষ্ট হচ্ছে? আমি ডাক্তারবাবুকে ফোন করেছি, তাড়াতাড়ি আসতে বলেছি, মেসোমশাইকেও আসতে বলেছি। বাবা কিছুই বলতে পারছিল না, শুধু বসে বসে দম নেওয়ার চেষ্টা করছিল। মুখ দিয়ে অনবরত বেরোচ্ছিল ভ্যানা মাখা থুতু, যেন বাবার শরীরে রক্ত নেই, শুধু থুতু ভরে আছে। রুমাল দিয়ে আমি থুতুগুলো মুছে দিচ্ছিলাম। একসময় হঠাৎ বাবা শব্দ করে বিছানায় উল্টে গেল, তারপর নিষ্পন্দ হয়ে গেল। ডাক্তার এলেন 9:30। পরীক্ষা করে বললেন, হি হ্যাজ এক্সপায়ার্ড। বোকার মতো কাঁপুনি মাখা গলায় জিজ্ঞেস করলাম, আর কিছুই করা যাবে না না ডাক্তারবাবু? ডাক্তারবাবু ডেথ সার্টিফিকেট লিখলেন। চেম্বারে এখনো অনেক পেশেন্ট আছে, আমার কাঁধে হাত রেখে বললেন, তারপর চলে গেলেন। আমি দাদাকে ফোন করলাম শিলিগুড়িতে, সঙ্গে সঙ্গে লাইন পেলাম। হ্যালো দাদা, দাদা বাবা চলে গেল রে। আমি বললাম ফোঁপানি চেপে। কোথায়? দাদা জানতে চাইল একটু বিরক্তির সঙ্গে। বাবা নেই, হি হ্যাজ এক্সপায়ার্ড। দাদা কিছুক্ষণ ধরে রাখলো ফোন। কিন্তু আমি তো কাল দুপুরের আগে কলকাতায় পৌঁছতে পারবো না, দাদা বলল। ততক্ষণ ডেড বডি রেখে দিতে পারবি? কি করব, কি করা উচিত আমি তো জানি না। চুপ করে থাকলাম, তারপর কান্নায় ভেঙে পড়লাম। মেসোমশাইকে ফোন করেছিস? দাদা জিজ্ঞাসা করল। হ্যাঁ, তখন সন্ধেবেলা, তখন বাবা বেঁচে ছিল। মেসোমশাই বলল দোকানে খুব ঝামেলা, ব্যস্ত, ঝামেলা মিটিয়ে আসবে। ঠিক আছে, এখন আবার ফোন কর, ফোন করে জেনে নে ডেড বডি কাল দুপুর পর্যন্ত রাখতে পারবে কিনা। আমি কিছু বললাম না এবং ফোনও করলাম না। এবার কি করা উচিত বুঝতে পারছিলাম না। বাবা শুয়ে আছে বিছানায়, হাত দুটো দুদিকে শান্তভাবে ছড়ানো, পা দুটো, মুখে আর ফেনা নেই, চোখ বন্ধ। একমাত্র মৃত্যুর পরেই চোখের পাপড়ি
গভীরভাবে বন্ধ থাকে। পাপড়ি দুটো দেখতেও তখন ভালো লাগে। আমি ভাবছিলাম, অনেকদিন পর বাবার দিকে ভালো করে তাকানোর সুযোগ পেলাম। একটু মোটাসোটা 55 বছরের শরীর, কেমন নিষ্পন্দ শুয়ে আছে। অথচ কি খাটতেই না পারত এই শরীর। এই হাত দুটো কত কাজই না করেছে, পা দুটো কত না ছোটাছুটি করেছে দিন রাত। বাবাকে একটা ছোটখাটো ইঞ্জিন বলে মনে হতো আমার, যা সারা দিন সারা রাত চলত, কখনো বন্ধ হতো না। বাবার বুকে কান পাতলে হয়তো হৃদস্পন্দন শুনতে পেতাম না, শুনতাম ইঞ্জিনের ঘড় ঘড় শব্দ। এটা অবশ্য অন্যদের বেলায়ও সত্যি। সবাই এখন বুকের ভেতর একটা ইঞ্জিন ঢুকিয়ে ছোটাছুটি করছে। সবাই এখন দৈত্যের মতো পরিশ্রম করতে পারে। একটা ফুল আঁকা চাদর দিয়ে বাবাকে ঢেকে দিলাম। সাদা চাদর দিয়ে ঢাকা উচিত ছিল, কিন্তু সাদা চাদর বাড়িতে আছে কিনা জানি না। মা জানত। মা হয়তো একটা সাদা চাদর বার করে দিত। তুলো বাড়িতে ছিল, তুলো ছিঁড়ে গোল করে বাবার নাক ও কানে ঢুকিয়ে দিলাম। এখন তো ধূপকাঠি জ্বালাতে হয়, কিন্তু ধূপকাঠি তো বাড়িতে নেই, ওটা কিনতে বাইরে যেতে হবে। কিন্তু বাবাকে একা ফেলে বাইরে কি করে যাই? কি করব বুঝতে পারছিলাম না। শুধু চেষ্টা করছিলাম জোরে জোরে যেন কেঁদে না উঠি। একা বলে কাঁদতে কেমন ভয় করছিল, কারণ এখন কান্না থামাবার তো কেউ নেই। জানলা খুলে রাখলাম যাতে হাওয়া ঢুকতে পারে। আমরা যে অ্যাপার্টমেন্টে থাকি সেখানে মোট 11টা ফ্ল্যাট, তার মধ্যে 5টা প্রায়ই বন্ধ থাকে। বাকি 6টার মধ্যে 3 জন আমাদের সঙ্গে সম্পর্ক রাখে না, বাবাও রাখত না। ওদের নামও আমরা ভালো করে জানি না। অন্য 3 জন আমাদের চেনে। মাঝে মাঝে বাবা কথা বলতো ওদের সঙ্গে। বাবার যিনি সবচেয়ে ঘনিষ্ঠ, তিনি বড় বাজারে হার্ডওয়্যারের বিশাল ব্যবসা করেন। তাকে ফোন করলাম। হ্যালো কাকু, আমি 3তলার সৌম্য বলছি। হ্যাঁ বলো। বাবা হঠাৎ চলে গেলেন। মানে? সন্ধেবেলায় হঠাৎ এক্সপায়ার করেছেন, হার্ট অ্যাটাক। কি বলছো তুমি? হ্যাঁ কাকু। ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকলেন। কোনো খদ্দের জোরে জোরে কিছু জিজ্ঞেস করছিল, তাকে একটু আস্তে কথা বলতে অনুরোধ করলেন। ফোনে আমি শুনতে পাচ্ছিলাম। তোমার দাদাকে জানিয়েছো? হ্যাঁ। কখন আসছে? কাল দুপুরে। তার আগে আসতে পারবে না? না, বলল আসতে দুপুর হয়ে যাবে। উফ, কি দুঃসংবাদ দিলে বলো তো তুমি। আচ্ছা তুমি কি একাই আছো? হ্যাঁ। কি সংকট হলো বলো তো। পারলে আমি দোকান বন্ধ করে এক্ষুনি চলে যেতাম, কিন্তু আজ তো মঙ্গলবার, আমাদের বিজি ডে। দোকানে প্রায় 10 জন কাস্টমার বসে, ওদের মাল দিতে হবে। অনেক মাল, অনেক টাকা করে হিসেব আছে। সব শেষ করতে করতে রাত হয়ে যাবে। কি করি বলো তো। ঠিক আছে, আমি যত তাড়াতাড়ি সম্ভব সব গুছিয়ে আসছি। তুমি একটু শক্ত হয়ে বাবার কাছে থাকো, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ, আমি বললাম। বাবার একটু ঘনিষ্ঠ অন্যজন সিভিল লয়ার। বাবার কিছু মামলার সুরাহা করেছেন, বিশেষ করে প্রমোটিং নিয়ে ঝামেলাগুলো। দোতলায় থাকেন। দেখা হলেই আমার কাঁধে হাত রেখে হাসেন। বলেন, বিদেশ টিদেশে যাওয়ার কোনো দরকার নেই, গ্র্যাজুয়েশন করে ল কলেজে ভর্তি হবে, ডিগ্রি নিয়ে আমার আন্ডারে প্র্যাকটিস করবে।
তোমাকে আমার চেয়েও বড় লয়ার করে ছাড়ব। ফোনে বাবার মৃত্যুর কথা বলতেই বললেন, আই ডোন্ট বিলিভ ইট, আমার সঙ্গে তো কালই কথা হলো, আই ডোন্ট বিলিভ। হ্যাঁ জেঠু। ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছে? হ্যাঁ। তাতে কি লিখেছে? ম্যাসিভ হার্ট অ্যাটাক। স্ট্রেঞ্জ, আমার সঙ্গে তো কালই কথা হলো। অবশ্য হার্ট অ্যাটাক নিয়ে কিছু বলা যায় না, এরকম হয়। এই দেখো, আমি তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু কথা শেষ করার আগে আমারও হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যেতেই পারে। The heart is the most mischievous organ in the body. Very sad news. আমি এখন কি করব জেঠু, বুঝতে পারছি না। তোমার দাদাকে জানিয়েছো? হ্যাঁ, দাদা বলল কাল দুপুর নাগাদ পৌঁছবে। ভেরি গুড, কিন্তু তার আগে আসতে পারবে না? না, কিন্তু ওর জন্য তো অপেক্ষা করতেই হবে। বড় ছেলে, ওই তো মুখাগ্নি করবে। আমার লাইন হোল্ড করে ভদ্রলোক কোনো ক্লায়েন্টের সঙ্গে মিনিট খানেক কথা বললেন। একবার কোনো কথায় জোরে হেসে উঠলেন। তারপর আমাকে বললেন, দেখি রাতের দিকে যাব তোমাদের ফ্ল্যাটে। ঠিক আছে বাবা, আসলে আজ আবার প্রচুর ক্লায়েন্ট, সবার আসার কথাও ছিল না। ঠিক মতো থাকো, হ্যাঁ, ডেড বডিকে একা ফেলে বাইরে বেরিও না। হ্যাঁ, আমি বললাম। তিনি লাইন কেটে দিলেন। একটু পরে নিজেই ফোন করলেন, শোনো, ডাক্তারের ডেথ সার্টিফিকেট ঠিক মতন রেখে দিয়েছো তো? হ্যাঁ। স্পেলিং স্পেলিং ঠিক আছে? হ্যাঁ। ডেট? হ্যাঁ। ব্যাটারা এত ব্যস্ত থাকে যে ওই দুটোয় মাঝে মাঝে ভুল করে বসে, তখন ক্রিমেশনে আবার ঝামেলা হয়। ঠিক আছে। তিনি লাইন কেটে দিলেন। এরপর আর কাউকে ফোন করলাম না। রাতে কেউ আসেনি। জানলা দিয়ে জোরে জোরে হাওয়া ঢুকতে লাগলো, পর্দারা দুলছিল। আবার হয়তো ঝড় বৃষ্টি হবে। জানলাগুলো বন্ধ করছিলাম না, কারণ তাহলে বাইরের জীবন থেকে একদম বিচ্ছিন্ন হয়ে যাব। ঘরে একা থাকতে ভয় করবে। হাওয়ার তোড়ে বাবার গায়ের চাদরটা মাঝে মাঝে উল্টে শরীর থেকে উড়ে যাচ্ছিল। তার ফলে চাদরে আঁকা বেগুনি ফুলগুলো যেন ঝরে ঝরে নিচে পড়ে যাচ্ছিল। চাদরটা কুড়িয়ে আমি বারবার টান টান করে বিছিয়ে দিচ্ছিলাম বাবার গায়ে। সারা রাত ধরে ঝোড়ো হাওয়া আছড়াতে লাগলো জানলা দিয়ে। বাবার শরীর থেকে চাদরটা বারবার উড়ে যেতে লাগলো, আর আমি সারা রাত ধরে বারবার ওটা চাপা দিয়ে গেলাম। সকালে মেসোমশাইয়ের ফোন এলো। কাল যখন তাকে ফোন করেছিলাম তখনও বাবা বেঁচে ছিল, ফলে তিনি জানেন না বাবা মারা গিয়েছে। কাল ওই সর্দারজির সঙ্গে খুব ঝামেলা হলো, বুঝলি? মেসোমশাই বললেন। তাই কাল আর যেতে পারিনি। হ্যাঁ রে, এখন কেমন আছে তোর বাবা? বিশ্রাম নিচ্ছে, আমি জানালাম। তারপর লাইন কেটে দিলাম।